তুমি এই শাড়ি কেন পরছো মা? তুন্নার মা মৃদু হেসে বলল, কেন? এই শাড়িতে খারাপ কি আছে? তুমি জানো না বিধবা নারীদের সাদা শাড়ি পরতে হয়? তুমি তো বিধবা নও মা। তুমি কিছু একটা ভুলে গেছো তোর না? ভুলে গেছি? কি ভুলে গেছি? তোমার বাবা তো বেঁচে নেই। স্বামী মরার পরে মেয়েদের সধবা সাজে থাকতে নেই। স্বপ্নের মাঝেই তুন্নার মন খারাপ হয়ে গেল। বাবা যে বেঁচে নেই সে কথা তো সত্যি সে ভুলে গেছে। সে মন খারাপ করে বলল, তুমি আমার বাবাকে কেন কেড়ে নিলে মা? আমি তো একা বাঁচতে জানি না। তুমি জানো আমার আমার একটা বদ লোকের সাথে বিয়ে হয়েছে। লোকটার প্রেমিকা আছে, সেই প্রেমিকার জন্য সে আমার গায়ে অবধি হাত তুলেছে। আচ্ছা মা, বাবা কি কখনো তোমার গায়ে হাত তুললো? মৃত মানুষ মিথ্যে বলতে পারে না, নয়তো তোমাকে আমি মিথ্যেটাই বলতাম তোর না। সত্যিটা কি? তোমার বাবা বাবা হিসেবে যতটা ভালো, স্বামী হিসেবে ততটা ভালো ছিলেন না। গায়ে হাত উনিও তুলতেন আমার। তুমি চুপচাপ মেনে নিতে মা? হ্যাঁ, বাধ্য হয়েই মেনে নিতাম। আমাকে সমাজ বুঝিয়েছিল যে মেয়েদের স্বামী হচ্ছে সব। পুরুষ মানুষ সাধারণ এরকম রকচটা হয়েই থাকে। ও সব তেমন দোষের কিছু নয়, এত ধরলে সংসার চলে না। আমি কিন্তু বাস্তবে তোমার বাবাকে কিছু না বললেও মনে মনে ক্ষোভ জমিয়ে রাখতাম। আর দেখো, এই ক্ষোভই আমাকে সংসার করতে দিল না। সংসার করতে দিল না? হ্যাঁ, বিয়ের 2 বছরের মাথায় তোমার জন্ম। তোমার জন্মের সময়ই আমি অভিমান করে তোমার বাবাকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিলাম। এরপর কি হলো বলো তো? তোমার বাবা আমার মর্ম আমাকে হারিয়ে বুঝতে পারলেন। আমি থাকতে যতটা অবহেলা করতেন তার থেকেও 1000 গুণ অনুশোচনা নিয়ে বেঁচে রইলেন তিনি। এ জন্মে আর বিয়ে করার ইচ্ছে পূরণ করলেন না। আমাকে যতটা যন্ত্রণা দিয়ে তিনি কাঁদালেন তার থেকেও 1000 গুণ বেশি তিনি কাঁদলেন। আমার জীবন থেকে তুমি কি বুঝলে তোর না? পুরুষ মানুষ থাকতে মূল্য দিতে জানে না। তাদের শুধরানোর উপায় হচ্ছে দূরত্ব। যারা তোমাকে অবহেলা করছে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দাও যে তুমি ফেলনা নও। তুমি কোনো অংশে তার থেকে অযোগ্য নও। পুরুষ মানুষের একটু আকটু রাগ মেয়ে ছেলেকে সহ্য করে নিতে হয়, এটা চরম মিথ্যে কথা তোর না। মানুষ হিসাবে এতটা অবহেলায় বেঁচে থাকার মতো অপমান দ্বিতীয় কিছুতে নেই। তুমি ঘুরে দাঁড়াও তোর না, রুখে দাঁড়াও। বলতে বলতেই মা অন্ধকারে মিলিয়ে গেল। তুন্না দিকভ্রান্ত পথিকের ন্যায় ডাকতে লাগলো, মা, মা। ঘুমের ঘোরে চিল্লিয়ে বলা মা শব্দে জাগ্রত হলো তুন্না। কি অদ্ভুত স্বপ্ন দেখলো সে এটা! কেন দেখলো? নিজের বাবার সম্পর্কে এমন তথ্য কেন জানলো সে? তার বাবা তো এমন ছিল না। তুন্নার বাবার মতো ভালো বাবা পৃথিবীতে দ্বিতীয় আর নেই। তবে কেন বাবার সম্পর্কে এমন স্বপ্ন দেখলো সে? নিজের স্বামীর এমন বলেই কি পৃথিবীর প্রতিটি স্বামীকে একই চোখে মাপছে সে? এই জন্যই কি অবচেতন মনে বাবাকে তেমনভাবে কল্পনা করছে সে? তার বাবা তার মায়ের সাথে খারাপ ব্যবহার করত বলেই তার স্বামীও তার সাথে খারাপ ব্যবহার করছে? কথাও কি তার মনে এমন চিন্তা ভাবনার উদ্রেক হয়েছে? নিজের চিন্তা ভাবনার উপর বিতৃষ্ণা জন্ম নিল তৃষ্ণার। লজ্জিত হলো নিজের সত্তার উপর। তবুও সে শান্ত হতে পারল না। তৃষ্ণার কেমন অস্বস্তি হতে লাগলো, তীব্র অস্বস্তি। বাকি রাতটুকু আর ঘুম হলো না তার। বিছানার এপাশ ওপাশ করতে করতে ফুরিয়ে গেল দীর্ঘ রজনী। ফজরের আজান পড়তেই বিছানা ছাড়ল তন্না। মাথাটা কেমন ভার ভার লাগছে। স্বপ্নের ঘরে মা তাকে খুব গুরুত্বপূর্ণ কিছু উপদেশ দিয়ে গেছে। তুন্না সেগুলো মন দিয়ে পালন করবে। তাকে করতেই হবে। তুন্না অজু করে নামাজ আদায় করলো। মোনাজাতে মৃত মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া চাইল। অতঃপর নিজের মনের সংকল্প যেন সফল হয় সেই প্রার্থনাও করলো সে। সকাল সকাল উঠে নাস্তা তৈরি করলো। সহজ নাস্তা, রুটি আর ডিম ভাজি। সে সকালের নাস্তা তৈরি করার পর শরীফা ব্যস্ত ভঙ্গিতে রান্নাঘরে এসে দাঁড়ালো। অপ্রস্তুত ভঙ্গিতে বলল, আরে ভাবি, করেন কি? আপনি কেন রান্নাঘরে আসলেন? তুন্না হেসে জবাব দিল। তোমাকে 3 দিনের ছুটি দিলাম, যাও গ্রাম থেকে ঘুরে আসো। শরীফার যেন কথাটা বিশ্বাস হলো না। সে অবাক নয়নে তাকালো তুন্নার মুখ পানে। তুন্না হেসে বলল, আরে এভাবে তাকাচ্ছ কেন? তোমার না মন খারাপ? আমার মানুষের মন ভালো করতে ভালো লাগে। ও আচ্ছা।
শরীফা সবে ঘুম থেকে উঠেছে, রান্নাঘরের শব্দ হচ্ছে শুনেই ছুটে এসেছে। তার মাথার চুল এলোমেলো, সদ্য ঘুম থেকে জাগ্রত, চোখ মুখ স্ফুটিত হয়ে আছে। তুন্না সেদিকে দেখে বলল, যাও ফ্রেশ হয়ে আসো, আজ আমরা একসাথে বসে খাবো। শরীফা একই সাথে খুশিও বিস্মিত হলো। আজ কি তার অবাক হওয়ার দিন নাকি? ফ্রেশ হতে হতে সে ভাবল, একটা মেয়ে এত ভালো হয় কি করে। টুন্না টেবিলে খাবার দিয়েছে, শরীফা ফ্রেশ হয়ে এসে ইতস্তত বোধ করতে লাগলো। টুন্না হাসি মুখে বলল, আরে দাঁড়িয়ে আছো কেন, বসো। শরীফা উসখুস করছে, তার কেমন যেন অস্বস্তি হচ্ছে। সে আমতা আমতা করে বলল, ভাইজান খাবে না? তুমি বসো তো, যার খাবার সে খাবে, আমরা কি ওনার ভাগেরটা খাবো নাকি? আমি তা বলতে চাইনি। ওসব ছাড়ো, বসো তো। শরীফা বসলো। খুশিতে তার চোখের পানি চিকচিক করছে। এতকাল সে এ বাড়িতে আসে, কখনো কেউ এতটা আদর যত্ন করে পাশে বসিয়ে খাবার খাওয়ায়নি তাকে। তুন্না শরীফার প্লেটে রুটি তুলে দিয়ে বলল, রুটি ঠিকঠাক গোল হয়েছে? শরীফা সম্মতিতে মাথা নাড়ল। তুন্না রুটি মুখে পুরে শুধালো, আমি যদিও তোমার মতো চমৎকার রান্না করতে পারি না, আর এই রুটি আর ডিম ভাজিতে চমৎকৃত হবারও কিছু নেই, তবে আমার রান্না অখাদ্য হয় এটা কেউ বলতে পারবে না। শরীফা উত্তরে হাসলো কেবল। এই মেয়েটিকে এই মুহূর্তে তার চমৎকার মানুষ বলে মনে হচ্ছে। এত অসাধারণ একটা মেয়ে বলেই না চৌধুরী বাড়ির বউ হতে পেরেছে। কি সৌভাগ্য মেয়েটার। অধ্যায় চৌধুরীর মতো সুদর্শন স্বামী, রহমান চৌধুরীর মতো দায়িত্বশীল শ্বশুর পাওয়া সৌভাগ্যের বিষয় তো বটেই, অথচ তার নিজের ভাগ্যটা দেখো, একদম খারাপ। না আছে স্বামী, না আছে সংসার, সে রিক্ত। তুন্না শরীফার মুখের সামনে হাত নাড়িয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি হে, কি ভাবছো? না, কিছু না। এবার তোমার বিবাহিত জীবনের গল্প বলো তো শুনি। বিবাহিত জীবনের গল্প? হ্যাঁ বলো শুনি। ওই দিন কি যেন বলছিলে, তোমার স্বামী তোমার উপর অত্যাচার করতো। ওসব অনেক লম্বা কাহিনী, শুরু করলে আর শেষ হইব না। তুন্না চিন্তিত ভঙ্গিতে বলল, তাহলে তো মুশকিল। আচ্ছা ছাড়ো, আজকে বলতে হবে না, গ্রাম থেকে ঘুরে এসে তারপর বলো। আচ্ছা। শরীফা তুন্না দুজনের খাবার শেষ হয়েছে। তুন্না ব্যস্ত হাতে প্লেট দুটো রান্নাঘরে রেখে এলো। ডাইনিং টেবিলের উপর যত্ন করে আধারের খাবারটা ঢাকনা দিয়ে রেখে দিল। শরীফা নিজেই থালা বাসন ধুতে যাচ্ছিল, তুন্না বাধা দিয়ে বলল, তোমাকে না ছুটি দিয়েছি, যাও ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে ঘুরে আসো। তুমি ফিরে এলে আমার গুরুত্বপূর্ণ কাজ আছে। শরীফা কৌতূহল নিয়ে শুধালো, কি গুরুত্বপূর্ণ কাজ? এখন তোমার সেসব জেনে কাজ নেই। আচ্ছা। এই তুমি কি খেয়াল করেছো আমি তোমাকে তুমি বলে ডাকছি? শরীফা এতক্ষণ খেয়াল করেনি। তুন্নার কথায় খেয়াল হলো তার। বিষয়টিতে সে বেশ খুশি হলো। প্রায় সমবয়সী একটা মেয়ে, হয়তো বছর 3 বা 4 ছোট হবে। সেই মেয়েটি তাকে আপনি আগে করছে, বিষয়টি কেমন যেন। শরীফাকে কেউ আপনি ডাকলে তার মনে হয় বেশি বয়স হয়েছে বিধায় লোকে তাকে আপনি ডাকছে। সে বুড়ো হয়ে যাচ্ছে, এই একটা বিষয় মানতে তার ভীষণ আপত্তি। সে এখনো যুবতী, পাক্কা যুবতী নারী। নারী শব্দটিও কেমন যেন ভারী ভারী। সে যুবতী খুকি, এটাই বেশ মানানসই। তুন্না ফের বলল, কি ভাবছো? কিছু না। তোমাকে আমি আপা বলে ডাকবো, আর শোনো তুমি আমাকে ভাবি বলে ডাকবে না, একদম নাম ধরে ডাকবে, বুঝেছো আপা? হ্যাঁ। আচ্ছা এবার যাও, ব্যাগ গুছিয়ে সোজা বাড়ি যাও, মন শান্ত করে ফিরে এসো, আমি এদিকটা সামলে নিব। শরীফা ফিরে যেতে নিলেই সিঁড়ির কোণায় দাঁড়িয়ে থাকা অধ্যায়কে দেখে হকচকিয়ে গেল। শুকনো ঢোক গিলল সে। অধ্যায়ের পরনে কালো রঙের ট্রাউজার আর সাদা টি শার্ট। ট্রাউজারের পকেটে 2 হাত ঢুকিয়ে বাবু সাহেবের মতো দাঁড়িয়ে আছে সে। তাকে কেমন যেন উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে। চুলগুলো বড্ড এলোমেলো, অগোছালো। বিয়ের পর পুরুষ মানুষ নাকি সুখে থাকে এই ব্যক্তির মাঝে, তা প্রতিফলিত হচ্ছে না কেন? তবে কি তুন্না অধ্যায় দম্পতি সুখী নয়? তাকে উপেক্ষা করে অধ্যায় তুন্নাকে উদ্দেশ্য করে বলল, কোনো ভালো স্ত্রী স্বামীকে রেখে একা একা খেয়ে উঠতে পারে না। আজকালকার মেয়েদের মাঝে এতটুকুও সহবত শিক্ষাও নেই দেখছি। মানবিকতা আজ কোথায়? তুন্না নির্বিকার ভঙ্গিতে সোফা থেকে উঠে দাঁড়ালো। এরপর খুব সংকুচিত হয়ে সিঁড়ি থেকে দাঁড়ানো অধ্যায়কে ডেঙ্গিয়ে উপরে চলে গেল। যেন অধ্যায় নামক কোনো পুরুষ মানুষের কথা শোনা তো দূর, চোখেই দেখেনি। অধ্যায় যেন থেকে অশ্ব। এই মেয়েটা কি অধ্যায়কে ইগনোর করলো? অধ্যায় চৌধুরীকে
মেয়েটার কি ভয়ঙ্কর স্পর্ধা। আজকাল মানুষ সব অমানবিক হয়ে যাচ্ছে। তুচ্ছ নারী অধ্যায় চৌধুরীকে স্পর্ধা দেখাচ্ছে। এক্স গার্লফ্রেন্ডের ভরা রেস্টুরেন্টে তাকে থাপ্পড় লাগাচ্ছে। বন্ধু তাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। সি, কি বাজে দিন এলো অধ্যায় চৌধুরীর জীবনে। তপ্ত ভানু মাথার উপর তীর্যক কিরণ দিচ্ছে। আজকাল রাতের দিকে বেশ ঠান্ডা পড়েছে, অথচ দুপুর হলেই গরমের জন্য জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। বোঝার উপায় নেই রাতের দিকে এত ঠান্ডা শীতলা বয়ে আনা প্রকৃতি দিনের বেলা এতটা উত্তপ্ত হয়ে পড়ে। এহেন তপ্ত পরিস্থিতিতে তুন্না রান্নাঘরে উনুনের সামনে ব্যস্ত হাতে রান্না বান্না করছে। তার গায়ে একটা হালকা সবুজ রঙের সুতি শাড়ি, আঁচলটা পাকা গিন্নিদের মতো পেঁচিয়ে কোমরে বাঁধা, ফলস্বরূপ উদরের খানিকটা দৃশ্যমান। তুন্না রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে চুলায় মুরগির মাংস বসিয়েছে, ফ্রিজ ভরপুর মাছ মাংসে। অথচ এত মাছ মাংস তুন্না জীবনেও দেখেনি। তাদের বাড়িতে ফ্রিজ ছিল বই কি, তবে এতটা বিশাল নয়। ডাবল ডোর ফ্রিজের সবটাই ভর্তি রান্নার নানান প্রয়োজনীয় উপকরণে। দুজন মানুষের জন্য ভাত, সবজি আর মুরগির মাংসই যথেষ্ট। তুন্না কপালের জমে থাকা ঘর্ম বিন্দুগুলো ঘাম হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল। অধ্যায়ের সাথে সে আর কোনো বাক্য ব্যয় করেনি। শরীফা চলে গেছে সকালে। সে শুধুমাত্র শরীফা ফিরে আসার আগ পর্যন্ত এই বাড়িতে থাকবে। শরীফার মন খারাপ দেখতে ভালো লাগছিল না তার। তাছাড়া এত দিনের রহমান সাহেবও নিশ্চয়ই ফিরে আসবেন। ওনাকে বুঝিয়ে কোনো একটা ব্যবস্থা করে নিবে তুন্না। উনি তুন্নাকে যতটা স্নেহ করেন, মনে হয় না তুন্নার অনুরোধ উনি ফেলতে পারবেন। মনে মনে চিন্তার অজস্র জাল বুনতে লাগলো তুন্না। এমন সময় রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো অধ্যায়। এসে সে ভ্রু নাচি জিজ্ঞেস করল, এই মেয়ে, কি রান্না করছো? তুন্না জবাব দিল না, ইচ্ছেই করলো না। এমন একটা ব্যক্তির সাথে কথা বলতেই তার রুচিতে বাধে। কোনো দুর্মূর্তিতে যে এই লোককে সে বিয়ে করেছিল। অধ্যায় কি সহসাই দমে যাওয়ার পাত্র? তার বুঝি অহংকার নেই? বস্তায় বস্তায় মান সম্মান তার। সেই মান সম্মান সামান্য ক্ষুণ্ণ হলেই তো সে তেলে বেগুনে জ্বলে ওঠে। সে চোখ রাঙিয়ে বেশ ঝাঁঝালো স্বরে বলল, তোমাকে কিছু জিজ্ঞেস করেছি আমি, উত্তর দিচ্ছ না কেন? কানে কালা নাকি? এবারেও নিশ্চুপ রইল তুন্না। অধ্যায় যেন চরম বিস্মিত হলো। এই মেয়েটা তার কঠিন চোখ দেখেও ভয় পাচ্ছে না। এত দুঃসাহস! কি ভেবেছে সে নিজেকে? বিশ্বসুন্দরী অমন বউকে ত্যাগ করতে পারে না অধ্যায়? কি স্পর্ধা, কি সাহস, কি দেমাগ! এমন কালো একখানা বউকে বিদায় করে দিলে হাজার খানেক মেয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে তাকে বিয়ে করার জন্য। আহ, সেসব মেয়েদের যার রূপ, তার ধারের কাছে কি সে আসে? নাকি সে ভাবছে অধ্যায় চৌধুরীর আর বউ জুটবে না, সারা জীবন আইবুড়ো থেকে যাবে সে। যদিও আইবুড়োর নাম খুন্ডেছে, তাতে কি? বউ তো আর বউ নেই, হয়েছে একটা আস্ত দেমাগী নারী। তুন্না নামক সেই অপরাধীকে মনের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাকে যথেষ্ট লাঞ্ছনা গঞ্জনা করতে থাকে অধ্যায়। তুন্না তার সাথে কথা বলছে না কেন? কোন অপরাধে? সেদিন মাথা গরম করে একটা থাপ্পড় মারায় ও আর এমন কি? পুরুষ মানুষ মেজাজ খারাপ হলে এমন একটু আকটু করেই থাকে। তা বলে স্বামীর সাথে কথা বিহীন থাকবে তুন্না? কিংভূত কিমাকার দেখতে ওই মেয়ের এত সাহস হয় কি করে? সে যদি বিয়ে না করতো এ জীবনে বিয়ে হতো তার? বিয়ে করে কি উদ্ধারটাই না করেছে সে? অথচ দেখো, কৃতজ্ঞতার ছিটে ফোটাও অবধি নেই মেয়ের মাঝে। এমন অকৃতজ্ঞ একটা মেয়েকে বউ পরিচয়ে বাবা তার গলায় ঝুলিয়ে দিল। নিজের বাবাই তো অধ্যায়ের চরম শত্রু। আরে বিয়ে যদি দেওয়ার এতই ইচ্ছে ছিল, তবে একখানা সুশ্রী মেয়ে দেখে বিয়ে দিতে কি এমন ক্ষতি হতো? সুশ্রী নয় সেটা না হয় মানা গেল, কিন্তু তাই বলে এতটা দুর্নীতি, এতটা অধ্যক্ত অধ্যায় চৌধুরী কি তা মেনে নেবে? কখনো না। সে পূর্বের চেয়েও অধিক ক্ষোভ নিয়ে ডাকল, এই মেয়ে। অধ্যায়ের কণ্ঠ থেকে ক্রোধ ঝরে ঝরে পড়ছে। তুন্নার চরম বিরক্ত হয়। কি আশ্চর্য, লোকটা এমন করছে কেন? এমন নির্লজ্জ অসভ্য লোক তাকে স্বেচ্ছায়
এত পীড়া কেন দিচ্ছে? কি চাই ওনার? তুন্না হাতের খুন্তিখানার সামনে বাড়িয়ে উচ্চস্বরে উচ্চারণ করল। কি সমস্যা আপনার? কি চাই? বারবার এই মেয়ে করছেন কেন? লাজ লজ্জা কিছু নেই? ভরা রেস্টুরেন্টে আমার গায়ে হাত তুলে আবার নাটক করতে এসছেন। আর একবার আমাকে ডাকলে এই খুন্তি দিয়েই আপনার মাথা ফাটিয়ে দিব বলে দিলাম। বাপরে বাপ, কথায় কি ঝাঁস! অধ্যায় আরেক দফা বিস্মিত হলো। কি ডাকাত মেয়ে রে বাবা, বলে কিনা খুন্তি দিয়ে মাথা ফাটিয়ে দিবে। এই মেয়ে কি নিজেই ডাকাত, নাকি এর পূর্বপুরুষও ডাকাত ছিল? থাকতেই পারে। নয়তো এমন ইনোসেন্ট দেখতে একটা মেয়ে এত জঘন্য রকমভাবে খুন্তি উঁচিয়ে কথা কিভাবে বলতে পারে? নিশ্চয়ই বংশ পরম্পরায় এ ধারা বয়ে আসছে। অধ্যায় শুকনো ঢোক গিলল, এরপর ক্যাবলামো করে হেসে বলল। তোমার বাবা দাদা কি ডাকাত ছিল তোর না? রাগের তুন্নার গা জ্বলে যায়, অসহ্য হয়ে বলে। হ্যাঁ ছিল। আর আপনার মতো বাদর লোকেদের সাহেস্তা করা ছিল ওদের একমাত্র কাজ। তাই ভাবছি একটা মেয়ে এতটা ভয়ঙ্কর হয় কি করে। বংশ পরম্পরায় এই রীতি বয়ে না এলে তো সম্ভব নয়। এতই যখন বোঝেন তাহলে একটা ডাকাতের মেয়ের সাথে যেচে কথা বলতে কেন এসছেন? লজ্জা করে না? অধ্যায় ফিসেল হাসে নির্বিকার ভঙ্গিতে বলে। আরে লজ্জা করবে কেন? আমি কি পেট বের করে শাড়ি পরে বসে আছি নাকি? অধ্যায়ের এই কথায় সহসাই যেন সতর্ক হয়ে যায় তুন্না। সচকিত হয়ে নিজের উন্মুক্ত উদরের দিকে তাকায় সে। অতঃপর ব্যস্ত হাতে পেটের খোলা অংশটাকে ঢেকে দেয় শাড়ির আঁচল দিয়ে। মাথার খোলা চুলগুলো খপা করে নেয় আলগোছে। অধ্যায়ের দিকে সলজ্জিত চাহনি দেয় সে। অধ্যায়ের চোখে দুষ্টুমি ভরা হাসি লেপ্টে আছে। সেই হাসি দেখে তুন্নার বুক কাঁপে। শাড়ির আঁচলটা ফের আটসাট করে জড়িয়ে নেয় শ্যামবর্ণা অঙ্গে। শরীর কাঁপে অজানা ভয়ে, অজানা শঙ্কায়। লোকটা ওভাবে তাকিয়ে আছে কেন? কি মতলব ওনার? এ দৃষ্টি কি অসৎ চরিত্রের পুরুষের লোলুপ দৃষ্টি? লোকটার চরিত্র নিয়েও তো যথেষ্ট সংশয় আছে তুন্নার মনে। এখন যদি লোকটা তার কোনো ক্ষতি করে দেয়? বৈধ অনুমোদনও তো আছে ওনার। শুধুমাত্র কারো কামুকতার অস্ত্র তুন্না হতে চায় না। নিজের অস্বস্তিতা লুকানোর ব্যর্থ চেষ্টা করে তুন্না। শুকনো ঢোক গিলে ব্যস্ত হয়ে হতে নেয় তরকারির লবণ পরীক্ষার কার্যে। তুন্নার এলোমেলো হয়ে যাওয়া দৃষ্টি এড়ালো না অধ্যায়ের। সে বাঁকা হাসল। মেয়েটার খুব উদ্যুক্ত না? অধ্যায় চৌধুরী এবার সেটা ভঙ্গ করে দেবে। তুন্নাকে জ্বালানোর প্রয়াসে এক পা দু পা করে তার দিকে এগোতে শুরু করলো সে। অধ্যায়কে ধীর পদক্ষেপে নিজের দিকে এগোতে দেখে ভীত হয় তুন্না। তার কেমন যেন হাঁসফাঁস লাগে। হৃদয়ের হাল বেহাল হয়। মন জমিনে ভূমিকম্প অনুভূত হতে শুরু করে। সেটা কি ক্ষীণ মাত্রার ভূমিকম্প? না না, তীব্র মাত্রার সেই ভূমিকম্পে একই সাথে শরীরও কম্পিত হয় তুন্নার। হৃদস্পন্দনের গতি বেগ কত দ্রুত বাড়ছে কে জানে। তুন্না পারে না মাটির সাথে মিশিয়ে যেতে। অধ্যায় এক পা দু পা করে এগুলোর সাথে সাথে সে এক পা দু পা করে পিছিয়ে যায়। অবশেষে বাধাপ্রাপ্ত হয় রান্নাঘরের দেওয়ালে। অধ্যায় ফের হাসে। তুন্নার সাথে এখন কেবল তার দূরত্ব সামান্য। তুন্না হাতে খুন্তিটা শক্ত করে চেপে ধরে। আর এক হাত চেপে ধরে শাড়ির আঁচল। আমদামতা করে শুধায়। এভাবে এগোচ্ছেন কেন? অধ্যায় বাঁকা হেসে বলে। রোমান্স করব তোমার সাথে। তোমার উদরের ওই উন্মুক্ত অংশে ছুঁয়ে দেব গভীরভাবে। ট্রাস্ট মি। ভালোবাসার মিশ্রিত সে ছোঁয়াতে গতদিনের থাপ্পড়ের টেস্ট ভুলে যাবে তুমি। ফিসফিসিয়ে বলা সেই কথায় হাসি পায় তুন্নার। ভালোবাসার মিশ্রিত ছোঁয়া একই চরম মিথ্যাচার নয়? গতকাল অবধি যে পুরুষ অন্য এক নারীকে ভালোবাসত, অন্য নারীর ভালোবাসার স্পর্শ পাওয়ার জন্য মুখিয়ে থাকতো, সে আজ তুন্নাকে ভালোবাসার কথা বলছে। বড্ড হাস্যকর কথা, বড্ড অশ্লীল সব ইঙ্গিত। এসবে এত দ্রুতই গলে যাবে তুন্না? এত বাঁধন ছাড়া তার যৌবন ভরা এই দেহ? মনে মনে একখানা ভয়ঙ্কর সংকল্প করে বসল তুন্না। হাতে খুন্তিটি উঁচিয়ে অধ্যায়ের কপালে শক্ত আঘাতের পূর্বেই দরজায় কলিং বেলের শব্দ পাওয়া গেল। দুজনের মনোবাসনায় অপূর্ণ থেকে গেল তখন।
তুন্না হাতের খুন্তিটি নিয়ে দ্রুত পদে এগিয়ে গেল প্রধান দরজার দিকে। পেছনে রেখে গেল একজোড়া অসভ্য অভদ্র বেহলাহাস প্রাণীকে। দরজা খুলে বেশ অবাকই হলো তুন্না। আধুনিক পোশাকে সজ্জিত একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে। বয়স হয়তো 40 থেকে 45-এর কোঠায়। অতিরিক্ত আধুনিক বেশভূষা থাকায় বেশ অল্প মনে হচ্ছে। নারী মূর্তিটিকে একবার মনে হলো ভয়ঙ্কর অপরিচিত, আবার পরক্ষণেই মনে হলো অতি পরিচিত। তুন্না বিস্মিত লোচনে মহিলাটির দিকে তাকিয়ে রইল। ভদ্রমহিলা প্রবেশদ্বার উন্মুক্ত না থাকায় বিরক্ত হলেন। কপালে ফুটল বিরক্তির রেখা। ললাটে ফুটে ওঠা কুঞ্চিত ভাবটা অক্ষুণ্ণ রেখে বললেন, তুমি কে? শরীফা কোথায়? এই কয়েকদিনই বাড়ির কাজের লোক বদলেছে নাকি? আর এখানে রোবটের মতো দাঁড়িয়ে আছো কেন? সরো, ভেতরে ঢুকতে দাও। অতিরিক্ত শোক কিংবা সুখে মানুষ কিংকর্তব্য বিমুখ হয়ে পড়ে। সেই জন্য লোকে বলে অতি শোকে বা সুখ দুটোর কোনোটাই ভালো নয়। অতি শব্দটাই হচ্ছে ঝামেলাপূর্ণ। তেমনভাবে দরজায় দাঁড়ানো ভদ্রমহিলাকে দেখে অতি বিস্মিত হলো তুন্না। ভদ্রমহিলার ঝাঁঝানো স্বরে বলা কথাটা তার কর্ণকুহরে প্রবেশ করলেও ঠিকঠাকভাবে মস্তিষ্কে ঝাঁকিয়ে বসতে পারল না। তুন্না নড়ল না এক চুলো। সে নিজের সমস্ত বোধ বুদ্ধির দোয়ার খুলে মহিলাটিকে নিয়ে অনুসন্ধান করতে বসেছে। কথায় দেখেছে বাক্যটিকে হাতিয়াত বানিয়ে মস্তিষ্কে সামান্য চাপ প্রয়োগ করতেই চমৎকার একখানা উত্তর পেয়ে গেল তুন্না। এই ভদ্রমহিলাকে সে দেখেছে ড্রয়িং রুমের বাঁধানো বড় ফ্রেমের ছবিটায়। 4 সদস্য বিশিষ্ট পরিবারের প্রতিটি সদস্য সেই ছবির ফ্রেমে উপস্থিত, এবং এই একজন ছাড়া বাকি 3 জনের সাথে তার সাক্ষাৎ হয়েছে। বাকি ছিলেন উনি, অধ্যায়ের জন্মধাত্রী মা। জি হ্যাঁ, উনি তুন্নার শ্রদ্ধেয় শাশুড়ি মা। এই বোধটা মাথায় খেলে যাবার সাথে সাথেই শাড়ির আঁচল তুলে মাথায় ঘোমটা দিল তুন্না। সালাম দিতে উদ্যক্ত হতেই ভদ্রমহিলা তুন্নাকে অবজ্ঞা করে ভেতরে প্রবেশ করলেন। বোঝা যাচ্ছে এতক্ষণ যাবৎ দরজায় দাঁড়িয়ে থেকে বেশ ক্ষুব্ধ হয়েছেন তিনি। এক প্রকার তুন্নাকে ঠেলে ভেতরে প্রবেশ করলেন। ভেতরে প্রবেশ করতে করতে আক্রোশ নিয়ে বিড়বিড় করে বললেন, এই মেয়েকে কোথা থেকে ধরে এনেছো রহমান? তুন্নার কানে বাক্যটি পৌঁছালো অবজ্ঞায়। তুন্না শরমে মরে যায়। ব্যস্ত হাতে সদর দরজা বন্ধ করে ঘুরে দাঁড়িয়ে থাকে নিজ স্থানে। এতক্ষণ যাবৎ তুন্না গিয়েছে, এখনো ফিরে আসছে না দেখে অধ্যায় বেশ চঞ্চল হয়। তস্ত পায়ে হেঁটে ড্রয়িং রুমে এসে দাঁড়ায় সে। কৌতূহলী ভঙ্গিতে বলে, কে এলো? ক্ষুদ্র বাক্যের সমাপ্তি দেবার সাথে সাথেই চোখ পড়ে প্রমাণ সাইজের লাগেজ হাতে দাঁড়িয়ে থাকা মায়ের দিকে। মায়ের এমন হঠাৎ আবির্ভাবে যেন বেশ চমৎকৃত করে অধ্যায়কে। আবার পরক্ষণে নিজের জীবনে বয়ে আসা আবির্ভাবক নামক এক উপদ্রব্যকে ভেবে ভীত হয় সামান্য। সহসাই নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারে না। গত কয়েকদিন মা দেশে এসে তুন্নার শ্বশুর মশাই কি বেহাল দশা করবে তা ভেবেই আনন্দিত হচ্ছিল সে। অথচ আখির সামনে জলজান্ত মাকে দেখে সে পরিপূর্ণ খুশি হতে পারছে না। কে জানে কি ঘূর্ণিঝড় বয়ে যাবে এখন। সে ঝড়ে কি উড়ে যাবে অধ্যায় তুন্নার অঘটিত দাম্পত্য জীবন। হ্যাঁ, অঘটিতই বটে। দাম্পত্য আর গড়ে উঠলই বা কবে? পুত্রের এহে নির্জীব নিষ্ক্রিয় নির্লিপ্ততা চোখে লাগে শর্মিলা চৌধুরীর। প্রায় 1 মাস পরে মা দেশে ফিরেছে, অথচ তার জঠরের ধরনে সুখের হাসি নেই কেন? কেন ছুটে এসে উৎফুল্ল গলায় অভ্যন্তনা জানাচ্ছে না তাকে? ছেলেটা তো মাকে এতটা অশ্রদ্ধা করে না, বরং এ যুগেও মাতৃভক্তির অপূর্ব নিদর্শন অধ্যায়। সহসাই যেন অভিমানী হয়ে উঠে শর্মিলা, বলেন, মাকে দেখে খুশি হলে না বুঝি? অধ্যায় সচকিত হয়। মা দেশে এসেছে আর সে খুশি হবে না? তা কখনো হয়? সে খুশি হয়েছে, প্রচুর খুশি। অথচ সেই খুশিটা চিন্তার ছাপে ঢাকা পড়ার দরুন মুখভঙ্গিমায় ফুটে উঠছে না। মায়ের অভিমানী কণ্ঠে লজ্জিত হয় অধ্যায়। তুন্না অপলোক দেখে সে লজ্জিত মুখ।
এ লোকেরও তবে লাজ লজ্জা কিছু আছে? কথায় এর আগে তো তুন্না তা দেখেনি। অবশ্য সুযোগটাই বা পেল কথায়? এই লোকটার কোনো কিছুতেই মুগ্ধ হবে না, হবে না। পণ করা তুন্না ফের মুগ্ধ হলো। প্রাণনাথের সলজ্জ হাসিতে পূর্ব মুগ্ধতার দৃষ্টি মেলে তাকিয়ে রইল সে। অধ্যায় আরক্ত মুখ নিয়ে এগিয়ে এলো মায়ের দিকে, লজ্জিত ভঙ্গিতে বলল, কি বলছো মম? আমি ভীষণ সারপ্রাইজ হয়ে গিয়েছি। তুমি আসবে বলনি তো? শর্মিলা স্নেহের হাত রাখলেন ছেলের মাথায়, অতঃপর সোফায় বসলেন শরীরের ভার ছেড়ে। মুচকি হেসে বললেন, তোমাকে সারপ্রাইজ দেব বলেই তো এলাম। সামনের সপ্তাহে তো তোমার বার্থডে, আর ছেলের জন্মদিনে আমি দেশের বাইরে থাকতে পারি? অধ্যায় হাসে। হঠাৎ মনে পড়ছে এমন ভঙ্গিতে বলে, বার্থডে ভুলেই গিয়েছিলাম। কোনো ব্যাপার না মাইসান, আমি মনে রেখেছি। মাই প্লেজার। অধ্যায় হেসে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করে। শর্মিলা লম্বা দম নেয়। অনেক লম্বা জার্নি শেষ করে দেশে ফিরেছেন তিনি। অবশ্য একজনের থেকে ফেরার বিশেষ ইঙ্গিত পেয়েছেন সামান্য। সেই ইঙ্গিত আর অধ্যায়ের জন্ম দিবসকে কেন্দ্র করেই দেশে ফেরা, নয়তো বছরের মাস তিনেক তিনি দেশ বিভুঁয়েই কাটায়। শর্মিলার পেশায় একজন গাইনি ডাক্তার। অভিজ্ঞতার দরুন নাম ডাকও আছে বেশ। বিদেশে বিভিন্ন সেমিনার বা প্রয়োজনীয় কোর্স কিংবা ভ্রমণ, যে কোনো উদ্দেশ্যে বিশ্বজগৎ ঘোরা হয় ওনার। এই বয়সও দিব্যি তরুণী মেয়ের মতো এখানে সেখানে পাখির মতো উড়ে বেড়ানো ওনার নেশা। অবশ্য মায়ের এই নেশাটা স্বামী পায়নি। স্বামী পেয়েছে বাবার স্বভাব, আর অধ্যায় পেয়েছে মায়ের মতো অহমিকা দুর্মিত একজন মানুষ। দুজন অহমিকা পরিপূর্ণ মানুষকে দেখে তুন্না কেমন যেন ঘুটিয়ে যায়। শর্মিলা আসার খানিকক্ষণ পূর্বেই বাড়িটিতে নিজের একচ্ছত্র আধিপত্য আছে ভেবে সে যেমন পুলকিত হচ্ছিল, হঠাৎ এই অপ্রকাশিত স্ত্রীলোর আগমনে সমস্ত পুলক বিস্মিত হয়ে আসে তার। শর্মিলা নিজের কর্কট দাবি মনোভাব বজায় রেখে তুন্নাকে উদ্দেশ্য করে আদেশ করেন, এই মেয়ে, আমাকে এক গ্লাস পানি দাও তো। শর্মিলা কি বাক্যটি বলতে কোনো কঠিন ভাষা ব্যবহার করছে? তবে বাক্যটি তুন্নার নিকট এতটা দুর্বোধ্য ঠেকলো কেন? সে যেন ঠিকঠাক বুঝে উঠতে পারল না আদেশটা। সে এখনো আগন্তুকের আগমনে স্থবিত, মাথা তার লম্বা ঘোমটায় টানা। এমন জড়বস্তুর মতো মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখে মনে মনে বেশ রাগ করলেন শর্মিলা। মনের উত্তাপ প্রকাশ করে বসেন তীক্ষ্ণ বাক্যবাণে, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? কানে কথা যায় না? তুন্নাকে উদ্দেশ্য করা বাক্যের সমাপ্তি টেনে পুত্রের অপ্রতিভূত মুখের দিকে তাকান তিনি। কি আশ্চর্য, ছেলেটার মুখের অবস্থা এতটা সুকুঞ্চিত কেন? কেমন যেন ভীত ভাব। কি হয়েছে? যদিও মনে ভাষা প্রশ্নটিকে এড়িয়ে যান শর্মিলা, মুখে বলেন, এই মেয়েকে কে কাজে রেখেছে শুনি? আর শরীফা কোথায়? সহসাই কোনো উত্তর দিতে পারে না অধ্যায়। সে সদর্পে জ্বলে উঠে বলতে পারে না তুন্নাকে যে তার বাবা কায়দা করে তাকে কাঁধে ঝুলিয়ে দিয়েছে। বলতে পারে না তুন্না তার বউ। হ্যাঁ বউ, তবে অযোগ্য বউ। আবার এই অযোগ্য বউকে বাড়ির কাজের লোক বলে মেনে নিতেও কথায় যেন বাধে। কেমন একটা অস্বস্তি হয় অধ্যায়ের। এটা কি ভালোবাসা নাকি করুণা? কালো মেয়েটির ভারী নেত্রপল্লব বিশিষ্ট চোখের মায়ায় পড়ে তার কি কিঞ্চিত করুণা হচ্ছে মেয়েটির প্রতি? অধ্যায় ঠিকঠাক বুঝে উঠতে পারে না। তার কেমন যেন হাঁসফাঁস লাগে। তুন্নার দিকে চোরা চোখে তাকায় সে। কি অবাক কাণ্ড, মেয়েটি যে তার দিকেই তাকিয়ে আছে। মেয়েটির চোখ দুটো এমন ছলছল করছে কেন? আর অধ্যায়ের দিকে তাকিয়েই বা কি অনুযোগ করতে চাইছে সে? কি চাইছে ছলো ছলো ওই চোখের চাহনি? ভালোবাসা? এটা তো এই মেয়েকে দেওয়ার চরম বিপক্ষে অবস্থান করে অধ্যায় চৌধুরীর। এ কথা তো তুন্নার অজানা নয়। তবে কি চাই? স্বীকারোক্তি? হ্যাঁ, দরজার সামনে দাঁড়িয়ে থাকা ওই শ্যামরঙ্গা তরুণী চাইছে একটু সম্মান, একটু স্বীকারোক্তি। কিন্তু অধ্যায় পারে না।
তার এত সাহস নেই, সে ভীতু। তার মুখ থেকে এমন নিষ্ঠুর তুচ্ছতম কথাটা শুনে মায়ের পরবর্তী প্রতিক্রিয়ায় সে ভীষণ ভীত। এমন আকণ্ঠ সত্য শুনে মায়ের হাস্য উজ্জ্বল মুখশ্রী যে আর তপ্ত থাকবে না তা সে খুব ভালোভাবেই হৃদয়ঙ্গম করতে পারে। শুকনো ঢোক গিলে অধ্যায় হাসি হাসি মুখ করে পূর্ব উল্লেখিত প্রশ্ন এড়িয়ে যাবার চেষ্টা করে কৌশলে। আমতা আমতা করে অধ্যায়